নমস্কার, রেড ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন পডকাস্ট সিরিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিয়ন্ডে। আজকে আমরা পৌঁছে গেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আর আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর আতাউর সাফি রহমান, Assistant Professor and Training and Placement Officer of Swami Vivekananda Institute of Science and Technology. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিয়ন্ড নিয়ে। আমরা আজকে আলোচনা করব ইঞ্জিনিয়ারিং আসলে কি। আজকে আমরা স্যারের থেকে জানতে চাইব স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিটেক শিখে আমরা কিভাবে কেরিয়ার আগে নিয়ে যাব, স্টুডেন্টরা কিভাবে তাদের কেরিয়ার আগে ভবিষ্যতে নিজেদেরকে স্থাপনা করবেন, এবং আমরা এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের পডকাস্ট সিরিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিয়ন্ডে। আমি প্রথমেই স্যারের থেকে জানতে চাইব ইঞ্জিনিয়ারিং আসলে কি। নমস্কার, প্রথমেই বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের যত শ্রোতা বন্ধু বা দর্শনার্থী আছে প্রত্যেকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 6টি ডিপার্টমেন্ট 4 ইয়ার কোর্স আমরা এখানে কন্টিনিউ করছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা স্যারের কাছ থেকে জানতে চাইব ইঞ্জিনিয়ারিং বলতে আমরা সাধারণত কি বুঝি স্যার? খুব ভালো প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং মানে বেসিক্যালি একটা ডিগ্রি নয়। ইঞ্জিনিয়ারিং মানে একটা বাস্তব অভিজ্ঞতা, যেখানে রেগুলার বেসিস একটা আমরা ক্লাসরুম ট্রেনিং দিয়ে থাকছি স্টুডেন্টদের, তার সঙ্গে সঙ্গে রেগুলার বেসিস প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং একটা টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি এবং কমিউনিকেশন স্কিল। ইঞ্জিনিয়ারিং শিখে নতুন কিছু ইনোভেশন থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিং এবং নিজেকে কোনো কিছু তৈরি করার মানসিকতা বা নিজেকে সবসময় যে কোনো চ্যালেঞ্জের মুখে একটা প্রস্তুত, সেটাকে বেসিক্যালি আমরা বাস্তবে বলছি যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা। এই শিক্ষায় বেসিক্যালি আমরা স্টুডেন্টদের যেটাতে শেখাতে চাই, যে কোনো পরিস্থিতি বা যে কোনো প্রবলেমকে কি করে সলভ করা যায় এবং যে কোনো চ্যালেঞ্জকে সেটা কি করে মোকাবিলা করা যায়। শুধুমাত্র একটা ডিগ্রি নয়, এখানে একটা নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস, যেখানে আমরা স্টুডেন্টদের বলতে চাই যে তারা যখন কেরিয়ারে 4 ইয়ার পড়াশোনা করবে, প্র্যাকটিক্যাল শিখবে, থিওরিটিক্যাল শিখবে এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, এমার্জিং টেকনোলজি বেসড যে সমস্ত কোর্স চলছে সেগুলো তারা নলেজ নেবে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিছু ইনোভেশন থিঙ্কিং এবং এন্ট্রিপ্রেনারশিপ এবং এমপ্লয়াবিলিটি স্কিলও তারা শিখবে। শেখার সঙ্গে সঙ্গে তারা তাদের ভবিষ্যতের জায়গায় নিজেকে কেরিয়ার করবে। এটাই বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং শিক্ষা। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস এবং নিজেকে যে কোনো জায়গায় অ্যাডাপ্টেবল স্কিল, নিজেকে জায়গায় একটা সমস্ত জায়গায় যেন মানিয়ে নিতে পারে, সেটাকে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং শিক্ষা। স্যার, এসবিআইএসটিতে কোন কোন বিটেক প্রোগ্রাম রয়েছে একটু যদি আমাদের বলেন, এলাবোরেট করে। খুব ভালো। আমরা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 6টি বিটেক 4 ইয়ার কোর্স এখন রান করছি। প্রথমত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই 6টি কোর্স আমরা রেগুলার বেসিস স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রান করছি। এবং আমরা যে সমস্ত কোর্সগুলোতে এখানে রেগুলার বেসিস টিচিং দিচ্ছি, সেটা সমস্ত কিছুই কোর্সটাই হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। তার মানেই যে আমরা প্র্যাকটিক্যাল বেসড স্টুডেন্টদেরকে বেসিক্যালি শেখাই এবং ইন্ডাস্ট্রির যে ট্রেন্ডস বা ডিমান্ডস বা এমার্জিং টেকনোলজিস যে কোর্সগুলো আছে তার সঙ্গে সঙ্গে 4 ইয়ারের কোর্সের পাশাপাশি সেগুলো কিন্তু আমরা ওয়ার্কশপ মডেল করে স্টুডেন্টদেরকে শেখাই। এটা আমাদের ইনস্টিটিউশনের একটা ধারাবাহিক উদ্যোগ এবং আমরা স্টুডেন্টদেরকে বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি ট্রেন্ডস হিসাবে কি করে তুলতে পারি, তাদের কেরিয়ারকে কি করে আপলিফমেন্ট করতে পারি, সেটাই ভাবেই আমরা এই স্টুডেন্টদেরকে এইভাবে ট্রেনিংটা করে থাকি। বুঝতে পারলাম স্যার। স্যার, আমি একটু জানতে চাইছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি নিয়ে পড়াশোনা?
খুব ভালো প্রশ্ন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং এর একটা মেরুদণ্ড। তো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেমন আমরা ইঞ্জিনিয়ারিং মেশিনস বা ধরুন আপনার থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, রোবোটিক্স, তো এই ধরনের ইন্ডাস্ট্রিতে যে সময় ডিমান্ড বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এগুলোতে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো ডিমান্ড আছে এবং এখান থেকে বেসিক্যালি যে ধরনের জবের স্কোপ আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা ইলেকট্রিক ভেহিকল টেকনোলজি বা অটোমোবাইল টেকনোলজি, সেগুলোতে বেসিক্যালি আমরা এই টেকনোলজির মাধ্যমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে শিখিয়ে রাখি। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। স্যার, এই কোর্সে কি কি স্কিল তৈরি হয়? এখানে বেসিক্যালি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের একটা ডিজাইন ক্যাপাবিলিটিস একটা খুব ভালো স্কিল তৈরি করতে পারে নিজেদেরকে, ইনোভেশন থিঙ্কিং তৈরি করতে পারে নিজেদেরকে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে পারে স্টুডেন্টরা যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে যে কোনো মেশিন ডিজাইন ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন একটা স্কিল তৈরি হয়, এন্ট্রিপ্রেনারশিপ স্কিল তৈরি হয় তাদের মধ্যে, এবং তারা একটা বড় কোনো অটোমোবাইল প্ল্যান্ট বা ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কিভাবে কাজ করবে সেই স্কিলও তারা তৈরি করতে পারে নিজেদের মধ্যে। স্যার, চাকরির সুযোগ কেমন এখানে? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে চাকরির একটা ভালো সুযোগ পাওয়া যায়। প্যান ইন্ডিয়া বা প্যান ওয়ার্ল্ডে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা রোবোটিক্সের একটা খুব ভালো কাজ। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন অটোমেশনের উপরে ডিপেন্ড করছে, তো সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তারা একটা সুযোগ পায়, এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ভালো ডিমান্ড আছে। এছাড়া রোবোটিক্স ফিল্ডেও স্টুডেন্টদের কিন্তু ভালো ডিমান্ড আছে, এবং যেখানে আধুনিক টেকনোলজি বা এমার্জিং টেকনোলজিসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ভালো জায়গায় স্টুডেন্টদের কেরিয়ার করার একটা ভালো স্কোপ আছে। স্যার, সবাই খালি বলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমি সিএসি স্টুডেন্ট হতে চাই। এটা কেন স্যার? মানে এটাতে অবভিয়াসলি আমরা জানি এখন ইন্ডাস্ট্রি পুরোটাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছে, তো এটা একটু আমাদের যদি এলাবোরেট করে আপনি বলেন। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি এখন পুরো পৃথিবী বা ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে বেসিক্যালি। তো এই যে আমাদের যে হিউজ পরিমাণ ডেটা পার ডে আমরা ইউজ করছি পেপারলেস, তো সেগুলো কোথাও না কোথাও স্টোর থাকতে হবে। আমরা 2025-এ দাঁড়িয়ে যে এখন ডেটা আমাদের কাছে আছে, আমরা যদি 2075 আফটার 50 ইয়ার্স পরে সেই ডেটাটা আমরা চাই এখনকার ডেটা, তাহলে আমরা এরকম পার্টিকুলার কোনো কোডিং বা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে বা ডেটাবেস ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদেরকে এগুলো স্টোর রাখতে হবে। তো কম্পিউটার সায়েন্স বেসিক্যালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সের উপরে ডিপেন্ড করে আছে, এবং এখানে স্পেশালাইজড যে ধরনের প্রোগ্রামিং স্কিল দরকার, যেমন জাভা, সি, পাইথন, সেইগুলোর উপরে বেশ করে কম্পিউটার সায়েন্সের এখন মার্কেট ট্রেন্ডস, আমাদের কোভিড এর পরে কম্পিউটার সায়েন্সের মার্কেট ট্রেন্ডস খুবই হাই। তো সেই জন্য স্টুডেন্টদেরও একটা চাহিদা সবসময় থাকে যে আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করব। না, অনেকেই শুধু বলে কোডিং নিয়ে পড়াশোনা করলেই কি চাকরি পাওয়া যায়? মানে এটা আমারও কোশ্চেনটা, আমারও জানার খুব ইচ্ছা, আর আমার অনেক স্টুডেন্ট যখন জিজ্ঞেস করে। তো স্যার, এটা একটু যদি বুঝিয়ে বলেন আমাদের। কোডিং নিয়েই পড়াশোনা করলেই যে চাকরি পাবে সেরকম কোনো গ্যারান্টি নয়, তবে হ্যাঁ, কোডিং যদি ভালোভাবে শেখে, ভালো কম্পিউটার প্রোগ্রামিং যদি যেমন সি, জাভা, পাইথন নিয়ে ভালো করে পড়াশোনা করে, তো ডেফিনেটলি চাকরি পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, তার রেগুলার বেসিসে ইন্টার্নশিপ, তারপরে তার প্র্যাকটিক্যাল স্কিল, তার কমিউনিকেশন স্কিলস এবং নিজেকে অ্যাডাপ্টেবল স্কিল তাকে রাখতে হবে, এবং লাভ টু লার্ন দ্য থিং দ্যাট নিড টু বি ডান, মানে যেটা তার মনে হচ্ছে যে এটা আমার ভালো লাগছে, তাকে যেন সেই জায়গাটায় ভালো করে সবকিছু শিখতে হবে। মানে শুধুমাত্র কোডিং শিখলেই যে চাকরি এরকম নয়, কর্পোরেটের যে চাহিদা আছে সেই চাহিদা অনুসারে তাকে যদি সে ম্যাচ করাতে পারে এবং নিজেকে সবসময় যদি তৈরি বা প্রস্তুত রাখতে পারে, তাহলে কিন্তু তার জায়গাটা কর্পোরেটের কাছে খুব ভালো জায়গায় দাঁড়াবে এবং তার কেরিয়ারটা আপলিভমেন্ট হবে। কোডিং এর সাথে সাথে তাকে কমিউনিকেশন স্কিল শিখতে হবে, টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি শিখতে হবে, নিজের কমিউনিকেশন স্কিল আপলিভমেন্ট করতে হবে। এছাড়াও তাকে কিন্তু 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করার মানসিকতা রাখতে হবে। এগুলোই থাকলে কিন্তু ভালো কর্পোরেটে চাকরি পাওয়া যাবে, ইভেন এমএনসি কোম্পানি এগুলোতেও কিন্তু চাকরি পাওয়া যাবে। আর কেরিয়ার অপশন কিরকম আছে?
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের কেরিয়ার অপশন তো খুবই ভালো, কারণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগেই আমরা আছি বেসিক্যালি। তো যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছে তারা সফটওয়্যার ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করতে পারে, আইটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারে, আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারে, পিএসইউ সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের অনেক গভর্নমেন্ট এক্সামেও তারা বসতে পারে, এবং ফিউচারেও তাদের হায়ার এডুকেশনে যদি কেউ চায়, হায়ার এডুকেশনের স্কোপও আছে। তো কম্পিউটার সায়েন্সের ডিমান্ড ইন ফিউচারেও থাকবে, এখনো আছে। স্টুডেন্টরা যদি প্রপারলি তারা কোডিং থেকে শুরু করে নিজের প্র্যাকটিক্যাল স্কিলটা দেখাতে পারে এবং কম্পিউটার নেটওয়ার্কিং এ যদি তারা ভালো কাজ করতে পারে, সেখানেও কিন্তু ভালো চাকরির স্কোপ আছে। বুঝতে পেরেছি স্যার। স্যার নেক্সট জানতে চাইবো যে যেরকম কম্পিউটার সায়েন্স নিয়ে সবাই পড়ছে, নিয়েও সবাই পড়াশোনা করছে, একটা ডিপার্টমেন্ট, একটা স্টুডেন্ট স্ট্রেংথ এখন নিয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে। তো সেটা সম্বন্ধে যদি একটু জিনিসটা যদি আমাদেরকে একটু বলেন। ট্রিপল যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তো এখানে একটা ভালো অ্যাডভান্টেজ স্টুডেন্টরা যেটা পায়, তারা কিছুটা ইলেকট্রিক্যালের নলেজ পায়, কিছুটা ইলেকট্রনিক্সের নলেজ পায়। ইলেকট্রনিক্স। তো এখানে কি হয়, স্টুডেন্টদেরকে দুদিকেই তাদের কেরিয়ার স্কোপটা বেড়ে যায়। ইলেকট্রিক্যাল ফিল্ডেও তাদের কেরিয়ার স্কোপটা থাকে, ইলেকট্রনিক্স ফিল্ডেও তাদের কেরিয়ার স্কোপটা থাকে। ইলেকট্রিক্যাল ফিল্ডে তারা ইলেকট্রিক্যাল মেশিন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল এর সমস্ত ডিজাইন, ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার গ্রিড, এই সমস্ত জিনিস তারা শিখতে পারে। বেসিক্যালি বিদ্যুৎ উৎপাদন থেকে মানে পরিবহন সমস্তটাই তারা বেসিক্যালি শিখছে। এবং ইলেকট্রনিক্সের যে কম্পোনেন্ট, ইলেকট্রনিক্সের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো তারা জব পেতে পারে। এবং এই 4 ইয়ার কোর্সে, এই কোর্সটাতে আমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের কম্বাইন করা আছে, যাতে করে স্টুডেন্টরা দুদিকে তাদের কেরিয়ারকে আপলিমেন্ট করতে পারে। ইলেকট্রিক্যাল মেশিন থেকে শুরু করে, পাওয়ার ইলেকট্রনিক্স থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সবটাই তারা শিখতে পারে। বুঝতে পেরেছি স্যার। আর ভবিষ্যৎ কি আছে ট্রিপল-তে? ট্রিপল ভবিষ্যৎ খুবই ভালো। ট্রিপল-তে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করছে, তারা যেমন একদিকে ইলেকট্রিক্যালের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানেও তারা চান্স পায়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইলেকট্রিক্যালের কোম্পানি আছে, পাওয়ার গ্রিড থেকে শুরু করে সিডিসিএল, ডব্লিউবিপিডিসিএল থেকে শুরু করে, এখানেও তারা চাকরি পায়। এবং ইলেকট্রনিক্সের যে সমস্ত কোম্পানি আছে, সিমেন্স থেকে শুরু করে, টাটা থেকে শুরু করে, উইপ্রো থেকে শুরু করে, তারা সেখানেও কিন্তু ভালো জায়গায় চাকরি পায়। এবং ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স স্টুডেন্টদেরকে একটা ভালো ডিমান্ড, তারা মানে উভয় দিকেই তারা যেহেতু প্র্যাকটিস করছে এবং উভয় দিকে তারা এক্সপার্ট, সেই জন্যই ওদের ডিমান্ডটা সব থেকে বেশি এখন। সেরকমই ইসিইটাও আমাদের যদি একটু বলে দেন তাহলে। ইসিই বেসিক্যালি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার কোর্স। আমরা ইলেকট্রনিক্স এর যে ডিমান্ড মার্কেটে এখন আছে, আইসি থেকে শুরু করে, ভিএলএসআই থেকে শুরু করে, সেমিকন্ডাক্টর টেকনোলজি থেকে শুরু করে, রোবোটিক্স থেকে শুরু করে, এমবেডেড সিস্টেম থেকে শুরু করে, এগুলো আমরা ইলেকট্রনিক্স এর পার্টে পড়াই। এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, মানে টেলিকম ইন্ডাস্ট্রি যেগুলো আছে, টেলিকম ইন্ডাস্ট্রির স্যাটেলাইট কমিউনিকেশন থেকে শুরু করে, রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভ টেকনোলজি থেকে শুরু করে, এগুলো কিন্তু স্পেশাল করে তাদেরকে আমরা শেখাই। তাহলে তাদেরও কিন্তু দুটো স্কোপ হয়ে যায়, একটা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির দিকে যেতে পারে এবং তারা চাইলে টেলিকম সেক্টরের দিকে বা কমিউনিকেশন ইন্ডাস্ট্রির দিকে যেতে পারে। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রির একটা হিউজ স্কোপ আছে এখন। ইন ফিউচারে সমস্ত সেমিকন্ডাক্টর টেকনোলজি আমাদের ইন্ডিয়াতে হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে। তো তারা ভিএলএসআই টেকনোলজি পড়াশোনা করতে পারে, এমবেডেড সিস্টেম নিয়ে পড়াশোনা করতে পারে, আইওটি নিয়ে প্র্যাকটিস করতে পারে, পড়াশোনা করতে পারে, স্টার্টআপ তৈরি করতে পারে, এবং ড্রোন টেকনোলজি নিয়ে ভালো কিন্তু তারা পড়াশোনা করতে পারে। এবং কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট আছে। টেলিকম ইন্ডাস্ট্রি লাইক টাটা টেলিকম থেকে শুরু করে, রিলায়েন্স থেকে শুরু করে, এরকম ভালো বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ স্কোপ টেলিকম ইন্ডাস্ট্রিতে কভার করতে পারে। তাহলে চাকরির ক্ষেত্রগুলো কি কি হবে? চাকরির ক্ষেত্রে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর খুব ভালো স্কোপ। একদিকে তারা ইলেকট্রনিক্স এর বড় বড় কোম্পানিতে যেতে পারে, টাটা ইলেকট্রনিক্স থেকে শুরু করে, সিমেন্স থেকে শুরু করে, এরকম বড় কোম্পানিগুলোতে জব করতে পারে। গভর্নমেন্ট সেক্টরে, ডিফেন্স, এরোস্পেস থেকে শুরু করে এই ধরনের কোম্পানি মানে অর্গানাইজেশন গুলো তারা যেতে পারে, পিএসইউ সেক্টরে তারা যেতে পারে। এবং কমিউনিকেশন ইন্ডাস্ট্রি যেমন বিএসএনএল থেকে শুরু করে এরকম যত বড় বড় পিএসইউ আছে,
স্টেট গভর্নমেন্টের যেগুলো অর্গানাইজেশন আছে এবং প্রাইভেট কোম্পানিগুলোতে আছে, সেগুলো তারা কিন্তু ভালো নিজেদেরকে কেরিয়ার করতে পারে। পুরোটা বাট করা। কেরিয়ার করার জন্য শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, তাদের সঙ্গে প্র্যাকটিক্যাল বেসড নিজেকে তৈরি করে রাখতে হবে। অ্যাডাপ্টেবল স্কিল, যেটা আমি আগেও বলেছি, যে কোনো ফিল্ডে যখন যেখানে যেন কাজ হয় সেই জায়গাটা তারা নিজেকে তৈরি করতে পারে, তাদের কমিউনিকেশন স্কিল অ্যাপ্লিমেন্ট করতে পারে এবং কাজ করার মানসিকতা থাকতে হবে। তাহলে কিন্তু যে কোনো ফিল্ডেই, এখন বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিংয়ে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডেই কাজ হয় বেসিক্যালি। ইলেকট্রিক্যালের স্টুডেন্ট ইলেকট্রনিক্সেও কাজ করতে পারে, ইলেকট্রনিক্সের স্টুডেন্ট ইলেকট্রিক্যালেও কাজ করতে পারে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কিন্তু অন্য ডোমেনেও কাজ করতে পারে, মাল্টি ডিসিপ্লিনারি ডোমেনে কাজ করতে হতে পারে। কোনো একটা বিগেস্ট এমএনসিতে যখন কোনো একটা ডেজিগনেশনের জন্য আমাদের স্টুডেন্টকে হায়ার করে, তখন তাদেরকে মাল্টি ডিসিপ্লিনারি ডোমেনে হয়তো কাজ করতে হতে পারে। তো ডিউরিং 4 ইয়ার্স তারা যে স্টাডি করে তাদের মধ্যে সেই নলেজটাই আছে। তো শুধুমাত্র যেটা দরকার, নিজেকে কনফিডেন্ট রাখা, অ্যাডাপ্টেবল স্কিল রাখা, কমিউনিকেশন স্কিল গ্রো করা এবং নিজেকে সবসময় তৈরি রাখা যে হ্যাঁ, যেখানে আমার কাজ থাকবে সেটা যেন আমি করতে পারি। তাহলেই কি হবে, ভালো জায়গায় চাকরি করতে পারবে এবং চাকরির জায়গায় টিকিয়েও রাখতে পারবে। স্যার, আমরা একটু আপনার থেকে জানতে চাইবো যে হায়ার স্টাডিজ কাদের জন্য উপযুক্ত? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমরা যখন স্টুডেন্টদের সঙ্গে রেগুলার বেসিস ক্লাস করি বা তাদেরকে ক্যাম্পাস প্লেসমেন্টে বসাই, আমরা সেখান থেকে দেখতে পারি বা চাই বেসিক্যালি যে কারা বেসিক্যালি হায়ার স্টাডিজ করতে চায়, যাদের লং টার্ম ভিশন আছে, যারা নিজেকে আগিয়ে নিয়ে যেতে চায় বা তারা পড়াশোনার মধ্যে আছে এবং তারা চায় যে সবসময় আমরা হায়ার এডুকেশন করে নিজেকে একটা প্রপার প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে আসবো। তো তাদের জন্যই হায়ার এডুকেশনের দরকার বেসিক্যালি। তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে কি ব্যবসা বা স্টার্ট আপ করা যায়? নিশ্চয়ই, ইঞ্জিনিয়ারিং এর মানেই হচ্ছে প্রকৌশলী। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, যেটা প্রথমেই আমরা যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ইনোভেশন আইডিয়া। যাদের ক্রিয়েটিভ থিঙ্কিং বা ইনোভেশন বা টেকনোলজিক্যাল আইডিয়া আছে, তারা কিন্তু একটা স্টার্ট আপ ফর্ম করতে পারে এবং স্টার্ট আপ থেকেই শুরু করে, ছোট স্টার্ট আপ থেকে শুরু করে আজকে বড় স্টার্ট আপ বা বড় কোনো কোম্পানি তারা তৈরি করতে পারে। ইঞ্জিনিয়ারিং থেকেই কিন্তু স্টার্ট আপ করা যেতে পারে এবং যায়। আমাদের অনেক স্টুডেন্ট এখান থেকে স্টার্ট আপ করেছে এবং তারা সফল প্রাতিষ্ঠানিক মানে বিজনেসম্যান বেসিক্যালি। মানে অপশনগুলো কি কি থাকবে তাদের? অপশনগুলো হতে পারে, ধরুন কোনো একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, সে সাপোজ ধরুন সে ইলেকট্রনিক্সের কোনো ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা কোনো ডিভাইস টেকনোলজি নিয়ে কাজ করছে। সে পরে ওটাকে ডিভাইস নিয়ে ডিজাইন করবে, ডেভেলপমেন্ট করবে এবং সেটাকে মার্কেট রূপে সেল দিয়ে সেটাকে সেল করবে। এবং কোনো ইনোভেশন থিঙ্কিং বা আইডিয়া দিয়ে কোনো প্রবলেম সলভ কিছু করা যায় কিনা সেটার উপরে সেটা রিসার্চ ডেভেলপমেন্ট করে সেটা একটা কোম্পানি স্টার্ট আপ করবে। তাতে করে বেসিক্যালি মানে মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা কি করে সলভ করা যায়, সেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যার মধ্যে থাকবে সে কিন্তু একটা স্টার্ট আপ তৈরি করতে পারে। সেটা যেন কোনো রিয়েল টাইম অ্যাপ্লিকেশন হয় এবং যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা যেন সলিউশন করা যায় তার প্রোডাক্টটা দিয়ে বেসিক্যালি। একদম। আর কলেজ থেকেই কি সেটা শুরু করতে পারবে? একদম কলেজ থেকেই করা যেতে পারে। তার জন্য আমরা যেটা পার ইয়ার করে থাকি হ্যাকাথন, টেক ফেস্ট, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবসময় এনকারেজ করি যে ডিফারেন্ট কনফারেন্স, কনক্লেভ বা বাইরের ইনস্টিটিউশনে যে সমস্ত মানে কম্পিটিশন যেগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা। আমরা আমাদের ইনস্টিটিউশনেও কম্পিটিশন করে, ইন্টারনাল কম্পিটিশন হ্যাকাথন হয়। এখান থেকেই আমাদের স্টুডেন্টদেরকে আমরা এনকারেজমেন্ট করি কোন কোন মডেল বা কোন কোন আইডিয়াগুলোকে আমরা স্টার্ট আপ হিসাবে দেখতে পারি বা তাদের ফান্ড কে পাবে বা কিভাবে তারা ফান্ড অ্যারেঞ্জ করবে, সেগুলোকে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে গাইড করে থাকি, যাতে করে পরবর্তীতে এখান থেকেই ওরা স্টার্ট আপ কিভাবে ডেভেলপ করতে পারবে বা স্টার্ট আপ কিভাবে হবে সেটাকে ওরা আইডিয়া হিসেবে নিতে পারে এবং এখান থেকেই ওরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা স্টার্ট আপের ডেভেলপমেন্টের মাধ্যমে যেতে পারে। সেই গাইডেন্সটা আমরা রেগুলার বেসিস স্টুডেন্টদের দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এবার আপনার কাছে রাখছি যে আগামী 10 বছরে কোন প্রযুক্তি ইঞ্জিনিয়ারিংকে বদলে দেবে?
এটা একটা খুব ভালো প্রশ্ন যে আগামী 10 বছরে কোন প্রযুক্তি ইঞ্জিনিয়ারিংকে বদলে দেবে। ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলোই ভাগ আছে। যে প্রযুক্তিটা আগামী 10 বছরে বদলে দেবে সেগুলো হচ্ছে ইনোভেশন থিঙ্কিং, আচ্ছা, ডিজাইন ক্যাপাবিলিটিস, যার মধ্যে নতুন কিছু স্টার্টআপ টেকনোলজিস আছে যেটা মানুষের প্রবলেম সলভিং এ কাজ করতে পারে, যেটা এমার্জিং টেকনোলজিসের সঙ্গে ম্যাচ করে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেই ডিমান্ডসের উপরে ম্যাচ করে যে টেকনোলজি কাজ করতে পারে সেগুলোই বেসিক্যালি আগামী 10 বছরে কাজ করবে। একটা ভালো টেকনোলজি যেমন হতে পারে ড্রোন টেকনোলজি, আগামী দিনে একটা ভালো জায়গায় নিয়ে আসতে চাইছে। ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স টেকনোলজি, এটা খুব ভালো একটা জায়গায় টেকনোলজিতে কাজ করবে। এরকম আরো ভালো ভালো টেকনোলজি, রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভের উপরে বেশ কিছু জায়গায় কাজ হচ্ছে। এছাড়া ভিএলএসআই টেকনোলজি বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একটা আগামী 10 বছরে খুব ভালো জায়গায় নিয়ে আসবে। তো এই ধরনের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আপকামিং আছে, বা ধরুন ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি, ইভি টেকনোলজি, এটার উপরে বেস করে কিন্তু আগামী 10 বছরে আরো ফোকাস বাড়ছে। কারণ যে সমস্ত অটোমোবাইল সেক্টর যেখানে আছে সেই সেক্টরগুলোতে এখন পুরো রেভলিউশন চলছে, যে ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজিটা কিন্তু আগামী 10 বছরে একটা ভালো ইম্প্যাক্ট সোসাইটিতে দেবে। সো ইলেকট্রিক ভেহিকেল, ড্রোন টেকনোলজি, এমবেডেড সিস্টেম, আইওটি টেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, এই জিনিসগুলো কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট দেবে সোসাইটিতে। মানে ভবিষ্যতের প্রধান টেকনোলজি কি হতে পারে যেগুলো আপনি এখন বললেন, তাহলে আমরা সেটা ধরে নিতে পারি যে এগুলো আগামী দিনের ভবিষ্যতের প্রধান টেকনোলজি হতে চলেছে। রাইট রাইট। ওকে স্যার। স্যার, একটু জানতে চাইছি ইঞ্জিনিয়ারদের কিভাবে প্রস্তুত হতে হবে স্যার? এটা খুব ভালো প্রশ্ন। ইঞ্জিনিয়ারদের আমরা যখন ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিই তখন থেকেই আমরা স্টুডেন্টদেরকে মোবিলাইজড এবং কাউন্সিলিং রেগুলার বেসিস করে থাকি। ইঞ্জিনিয়ার একটা শুধুমাত্র ডিগ্রি নয়, এই ডিগ্রি একটা জাস্ট লাইক এর দরজা, ডোর, এটা ওপেন করে দেয়। তার পরবর্তী স্কেলে যেটা দরকার সেইভাবে আমরা স্টুডেন্টদেরকে ট্রেন করে থাকি। কিরকম ট্রেন করি আমরা? রেগুলার বেসিস ওদেরকে মক টেস্ট নিয়ে থাকি, ওদেরকে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করায়, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাস তো আছেই। রেগুলার বেসিস ওদেরকে স্টুডেন্টদের সঙ্গে আমরা মেন্টরশিপ অ্যাক্টিভিটি করি, যে ওর কি প্রবলেম হচ্ছে, ওর কোনো ইনোভেশন থিঙ্কিং যদি কোনো ক্যাপাবিলিটি থাকে তাহলে ওটাকে কি করে আরো আপলিমেন্ট করা যায়। এবং আমরা মানে রেগুলার বেসিস যে সিলেবাস আছে সেই সিলেবাসের বাইরে এডুকেশন বিয়ন্ড ক্লাসরুম, তাদের ইন্ডাস্ট্রিতে ভিজিট করানো, ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেগুলোকে আমরা ইনস্টিটিউশনে নিয়ে এসে তাদের সঙ্গে দেখানো, ইন্ডাস্ট্রির রিসোর্স পার্সনদেরকে স্টুডেন্টদের সামনে নিয়ে এসে ইন্ডাস্ট্রির যে কাজগুলো চলছে সেগুলো স্টুডেন্টদেরকে বোঝানো, স্টুডেন্টদের এনকারেজমেন্ট করা, বিভিন্ন টেক ফেস্ট বা বাইরের কোনো ইনস্টিটিউশন কনফারেন্স কনক্লেভগুলোতে পার্টিসিপেশন করানো, নিজেদেরকে মডেল তৈরি করার জন্য এনকারেজমেন্ট করা, রেগুলার বেসিস যে সমস্ত টেকনোলজি এখন এমার্জিং টেকনোলজি হিসেবে কাজ হচ্ছে তাদেরকে সেগুলোকে রিসার্চ ডেভেলপমেন্টের কাজ দেওয়া, তাদেরকে বোঝানো এবং মেন্টরশিপ রেগুলার বেসিস ফলো করা এবং স্টুডেন্টদেরকে রেগুলার ট্র্যাকে রাখা, যাতে করে ওরা ফলোটা প্রপারলি করতে পারে। টেকনোলজির যে আপকামিং জেনারেশন আসছে কোনো কারণে ট্র্যাক থেকে বেরিয়ে যাতে না যায় এবং যাতে করে নিজেদেরকে তৈরি করতে পারে। এবং এমপ্লয়াবিলিটি এবং এন্ট্রিপ্রেনারশিপ স্কিলও কিন্তু আমরা রেগুলার বেসিস ওদেরকে শেখাই এবং বিশেষ করে কমিউনিকেশন স্কিলের উপরে আমরা খুব ভালো জোর দিই এবং স্টুডেন্টদেরকে অ্যাটিটিউড বিল্ড আপ বা ক্যারেক্টার বিল্ড আপের উপরে কিন্তু আমরা ভালো করেই জোর দিই। আমাদের ইনস্টিটিউশনের নাম স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শেই আদর্শিত। আমাদের ডাইরেক্টর ডক্টর নন্দন গুপ্ত, ওনারই একটা মিশন এবং ভিশন, সেই আদর্শেই বেসিক্যালি আমরা চলি। স্যার, আপনার থেকে একটু জানতে চাইবো সিভিল ইঞ্জিনিয়ারিং কি এখনো রেলিভেন্ট? হ্যাঁ, অবশ্যই। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তাদের মার্কেট ডিমান্ড খুব ভালো। কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি বা সার্ভেইং বা তারা যে সমস্ত স্পেশালাইজ সফটওয়্যার শেখে, রেভিট, অটোক্যাড, অটোডেক্স, এগুলো দিয়ে পুরো কনস্ট্রাকশনাল টেকনোলজি বা কনস্ট্রাকশনাল ডিজাইন প্ল্যানিং সেক্টরটা পুরো দাঁড়িয়ে আছে। সুতরাং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তারা এই সমস্ত ফিল্ডে নিজেদের কেরিয়ার খুব ভালো জায়গায় তৈরি করতে পারবে। ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, কনস্ট্রাকশনাল টেকনোলজি, ডিজাইন, প্ল্যানিং, এবং এখান থেকে অনেক গভর্নমেন্ট সেক্টর এবং স্টেট গভর্নমেন্টের অনেক ভালো ভালো প্রজেক্টস নিয়েও তারা কাজ করতে পারে।
তারা নিজেদেরকে স্টার্ট আপ হিসাবেও কাজ করতে পারে, কনসালটেন্সি নিয়ে কাজ করতে পারে, এবং তার সঙ্গে তারা গভর্নমেন্টের যে হিউজ পরিমাণ ভ্যাকান্সি সেগুলোতে তারা কাজ করতে পারে। সিভিলের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলোতে তারা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট বা ভ্যাকান্সি আছে, সুতরাং সারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের একটা ভালো কেরিয়ার স্কোপ আছে। কেরিয়ার অপশনগুলো সিভিলের খুব ভালো কেরিয়ার অপশন। আর এমনি ইঞ্জিনিয়ারিং করলে কি সবাই চাকরি পায়? এটা একটা সবার একটা প্রশ্ন থাকে যে ইঞ্জিনিয়ারিং করছি তো চাকরি পাবো। ইঞ্জিনিয়ারিং করলে কি স্যার সবাই চাকরি পায়? এটা একটা আপনি বলতে পারেন ওয়ান টাইপ অফ মিথ। ইঞ্জিনিয়ারিং করলে সবাই চাকরি পায়, 100% যে চাকরি পাবে সেটা কোনো গ্যারান্টি নয়। যেটা দরকার, ইঞ্জিনিয়ারিং পড়লে ডেফিনেটলি চাকরি পাবে। ইঞ্জিনিয়ারিং এর যে ডিগ্রি সেটা হচ্ছে একটা ডোর, এই দরজাটা খুলে যাবে। তারপর যেটা দরকার তার নিজের কেরিয়ার আপলিফমেন্ট করার জন্য আমি অলরেডি বলেছি, টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি দরকার, কমিউনিকেশন স্কিল দরকার, নিজেকে অ্যাডাপ্টেবল স্কিল দরকার, এবং তার প্র্যাকটিক্যাল নলেজ এবং থিওরিটিক্যাল নলেজ দরকার, এবং কাজের জায়গায় যাতে করে নিজেকে মানিয়ে নিতে পারে, এবং তার যে কর্পোরেটের যে স্ট্র্যাটেজি 8 আওয়ার্স 10 আওয়ার্স ডিউটি করার যে ক্ষমতা সেটা ধরে রাখতে হবে। এটা যদি তার মধ্যে থাকে, বা নিজেকে যদি চ্যালেঞ্জিং জায়গায় বা ইনোভেশন থিঙ্কিং ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে, ডিজাইন ক্যাপাবিলিটি থাকে, তাহলে কিন্তু তার চাকরিটা কনফার্ম। আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার অনওয়ার্ডস এই জিনিসগুলোই আমরা শিখিয়ে আসি, সেই জন্যই আমাদের প্লেসমেন্ট যথেষ্টই ভালো, এবং রেপুটেড কোম্পানি আমরা আমাদের কলেজে এসে স্টুডেন্টদেরকে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ নিয়ে যায়। সেই জন্যই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুবই রিনাউন্ড ইনস্টিটিউশন, এবং স্টুডেন্টরা এখান থেকে যথেষ্ট ভালো জায়গায় এমএনসিতে তারা প্লেস পেয়েছে, এবং ভালো গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও তারা সার্ভিস করছে। আর এমনি একটু স্টুডেন্টদের প্রশ্ন থাকে বা আমাদের গার্জেনদেরও প্রশ্ন থাকে, ইঞ্জিনিয়ারিং এর পর কি কি করা যায়? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর পর আমরা যেটা করতে পারি, স্টুডেন্টদের আমরা যেটা বলি, একটা তো ইন্ডাস্ট্রিতে তাদের একটা জবের স্কোপ আছে, তারা ইন্ডাস্ট্রিতে যেতে পারে। যদি তাদের মনে হয় যে আমরা গভর্নমেন্ট সার্ভিস করবো, তাহলে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিতে পারে। সেই প্রিপারেশনটা আমরা আমাদের কলেজ থেকেই দিই, তারা প্রিপারেশন নিতে পারে। যদি মনে হয় যে আমরা হায়ার এডুকেশন করব, বিটেকের পরে বিএস বা এমএস অথবা এমটেক করে, পিএইচডি করে, পোস্টডক করে তারা কাজ করতে পারে, রিসার্চ ডেভেলপমেন্টের কাজ করতে পারে, কনসালটেন্সি বেসড তারা প্রজেক্টে কাজ করতে পারে। এছাড়া তারা একটা স্টার্ট আপ বা এন্ট্রিপ্রেনার হতে পারে। অনেকগুলো স্কোপ একটা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে বেরিয়ে যায়। তো যার যেটাতে ক্যাপাবিলিটি বা যার যেটাতে ইন্টারেস্ট, সেটাতে কিন্তু তারা নিজেদের কেরিয়ারটা গ্রো করতে পারে। মানে বেসিক্যালি প্রশ্নটা থাকে অভিভাবকদের, গার্জেনদের তরফ থেকে, যেটা আমি আজকে আপনার থেকে একটু জানতে চাইছি, যে তারা সবসময় বলে ইঞ্জিনিয়ারিং পড়ালে কি আমাদের সন্তানের ভবিষ্যৎ সত্যিই সিকিউর? হ্যাঁ, এটা সিকিউর বলতেই পারেন, কারণ ইঞ্জিনিয়ারিং আপনাদের গার্জেনদের যেই উদ্দেশ্য নিয়ে আপনি যেটা বলছেন, আমি গার্জেনদেরকেই বলবো যে স্টুডেন্টদেরকে রেগুলার ট্র্যাক করতে হবে। তারা যে ইনস্টিটিউশনে আসছে, তাদের যে ইনস্টিটিউশনে পঠন পাঠন হচ্ছে, প্র্যাকটিক্যাল থেকে, থিওরিটিক্যাল থেকে, বা বাইরে যারা যে সমস্ত কনফারেন্স, কনক্লেভ বা টেক ফেস্টে পার্টিসিপেট করছে, রেগুলার বেসিস তাদেরকে ফলো করতে হবে, এবং তাদের এনকারেজমেন্ট করতে হবে, তাদেরকে সাহস যোগাতে হবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট। তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে তারা পারবে, নিশ্চয়ই পারবে। আমরাও তাদেরকে কনফিডেন্ট করছি, এনকারেজমেন্ট করছি। সেই জায়গাটা থেকে আপনাদেরকেও সেই জায়গাটাতে ধরে রাখতে হবে, তাদের প্রতি বিশ্বাস, ভালোবাসা বাড়াতে হবে, এবং তাদেরকে সাপোর্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং হচ্ছে যত কনফিডেন্ট বা যত এনকারেজমেন্ট করবে, তাদের ইনোভেশন এবং থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে। তো গার্জেনদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তাদের ছাত্রছাত্রীদেরকে বা তাদের সন্তানদেরকে বিশ্বাস রাখতে হবে, ভালোবাসতে হবে, এবং দৃঢ় দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে এনকারেজমেন্ট করতে হবে, এবং রেগুলার বেসিসে তাদেরকে ফলো আপ করতে হবে যে তারা তাদের কিছু আপলিফমেন্ট হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তাদের করেসপন্ডিং কলেজে বা আমাদের কলেজে অনেক মেন্টর মেন্টি আছে, স্যারেরা আছেন, এসে যোগাযোগ করতে হবে। মানে অনেকেই বলেন যে ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি নেই, মানে এটা কি সত্যি ঠিক? না, এটা একদম ঠিক নয়। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে চাকরি পায়, চাকরি নেই কাদের জন্য সেটা প্রথমে ভাবতে হবে। চাকরি নেই তাদের জন্য যারা ধরুন রেগুলার ইনস্টিটিউশন আসছে না,
থিওরিটিক্যাল কোর্স পড়ছে না, প্র্যাকটিক্যাল পড়ছে না, মেন্টরের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। সেখানে গার্জেনদের ভূমিকাটাও আছে, রাইট, রাইট। গার্জেনদের মনিটরিং কোথাও কোনো টেক ফেস্টে পার্টিসিপেট করছে না, তারপরে কোথাও ইন্টারভিউ যে পার্টিসিপেশন সেখানেও তারা আসছে না। সুতরাং এই যে রেগুলার প্রসেস, যে 4 ইয়ার জার্নি, প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা স্টুডেন্টের কেরিয়ার ডেভেলপমেন্টের একটা পার্ট আছে। সুতরাং চাকরি নেই তাদের জন্য যারা রেগুলার এই সমস্ত কাজগুলো করে না, ইন্টার্নশিপ করছে না, প্র্যাকটিক্যাল শিখছে না, কোথাও অন জব ট্রেনিং করছে না, অনলাইন সার্টিফিকেশন কোর্স করছে না, নিজেকে আপলিমেন্ট করছে না, কমিউনিকেশন স্কিল আপলিমেন্ট করছে না। সুতরাং তাদের জন্যই চাকরি নেই। চাকরি তাদেরই আছে যারা রেগুলার বেসিস টেক ফেস্ট পার্টিসিপেশন করছে, হ্যাকাথন করছে, ইন্টার্নশিপ করছে, অনলাইন সার্টিফিকেশন করছে, মেন্টরদের সঙ্গে ক্লোজ রিলেশন রাখছে, নতুন টেকনোলজি নিয়ে তারা পড়াশোনা করছে, আরো কিভাবে এগিয়ে যাওয়া যায়, কমিউনিকেশন স্কিল কি করে আপলিমেন্ট করা যায়, তাদের সিভিটাকে কি করে কমার্শিয়ালাইজ করে, এআই কে ইউজ করে লিঙ্কডিনে আপলোড করতে হয়, লিঙ্কডিনে কি করে এইচআরদের সঙ্গে কানেক্ট করতে হয়, কি করে নেটওয়ার্কিং গ্রো করতে হয়, কমিউনিটি কানেক্ট করতে হয়, এগুলো যারা রেগুলার বেসিস করছে তাদের জন্য কিন্তু চাকরির কোনো অভাব নেই। তাদের কাছে মাল্টিপল চাকরির স্কোপ আছে। ধন্যবাদ স্যার। আমি দর্শকদের জানাতে চাই, সবার তরফ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গার্জেন, অভিভাবক, যাদের ছাড়া আজকে কিছুই সম্ভব নয়, সেই গার্জেন আর অভিভাবকদের জন্য আপনি কি বার্তা পাঠাতে চান? খুবই ভালো প্রশ্ন। গার্জেনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে যখন স্টুডেন্টদেরকে আপনারা বিটেক ডিফারেন্ট ডোমেনে ভর্তি করাচ্ছেন, শুধুমাত্র স্পেশালাইজেশন ডোমেন নয়, আমাদের যেখানে 6টা স্ট্রিম আছে, সেই 6টা স্ট্রিমেই যে কোনো স্ট্রিমেই স্টুডেন্টরা পড়ুক না কেন, চাকরির জায়গা কিন্তু সমভাবেই অ্যাকসেপ্টেবল। স্টুডেন্টদের রেগুলার বেসিস ইনস্টিটিউশনের ক্লাসরুমে পাঠাতে হবে, এটাই শুধু আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট। তারপরে আমরা আমাদের ইনস্টিটিউশনের দিক থেকে রেগুলার বেসিস থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশন তো দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, অ্যাপটিটিউড স্কিল থেকে শুরু করে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেগুলোকে পার্টিসিপেশন আমরা করাচ্ছি। আপনাদের দিক থেকে একটা সাপোর্ট দরকার, স্টুডেন্টদেরকে এনকারেজমেন্ট এবং তাদের একটা কনফিডেন্ট সাপোর্ট দিতে হবে। রেগুলার বেসিস একবার জাস্ট মনিটরিং করতে হবে যে স্টুডেন্টরা রেগুলার বেসিস ইনস্টিটিউশনে আসছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের স্টুডেন্টদেরকে ভালোবাসতে হবে এবং ফলো আপটা করতে হবে, যে ইনস্টিটিউশনে মান্থলি হোক বা উইকলি হোক বা কোয়ার্টারলি হোক, যদি একবার আপনারা পারেন আপনাদের করেসপন্ডিং ডিপার্টমেন্টের এইচওডি হোক বা মেন্টর হোক, তাদের সঙ্গে একবার জাস্ট কথা বলে যাওয়া যে আপনার স্টুডেন্ট কতটা গ্রো করছে, এবং রিসেন্ট টেকনোলজির উপরে বেস করে কি ধরনের জবের স্কোপ আছে, কোন সাবজেক্টের উপরে বেস করে বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেখান থেকে তাদের জবের স্কোপ কোথায় আছে, সেগুলোকে যদি আপনারা জানেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের ছেলে মেয়েদের সেই সাজেশনটা দিতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো আমি, স্টুডেন্টদেরকে রেগুলার বেসিস ফলো আপের সাথে সাথে, তাদের এনকারেজমেন্ট করার সাথে সাথে আপনারাও তাদের সঙ্গে রেগুলার বেসিস এই টেকনোলজির আপগ্রেডেশনের দিকটাকে আপনারাও লক্ষ্য রাখুন, যাতে করে তাদের চাকরির জায়গায় সুবিধা হয়। এবং শুধুমাত্র এটাই নয়, চাকরির জায়গার সুবিধা হওয়ার থেকে চাকরি পাওয়ার পরে যে প্রবলেম তারা ফেস করে, এমপ্লয়াবিলিটি স্কিল বা পোস্ট এমপ্লয়মেন্ট যে প্রবলেমগুলো, সেইগুলো যাতে ফেস না করতে হয়, তার জন্য কমিউনিটি কানেক্ট, নিজেদের মধ্যে টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি, এগুলোও যাতে তৈরি করতে পারে, সেগুলোর দিকেও একটু ফোকাস রাখতে হবে। একদম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, যেটা স্টুডেন্টদের জন্য বার্তা, একটু আপনি যদি দেন। কোম্পানিগুলো আসলে কি চায় স্যার, ডিগ্রি না স্কিল? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমরা আমাদের ইনস্টিটিউশনে রেগুলার বেসিস অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ এবং অফলাইন বা অনলাইনে অনেক ক্যাম্পাস ইন্টারভিউ করিয়ে থাকি। এইচআরদের সঙ্গে রেগুলার ক্লোজ কন্ট্যাক্ট আমাদের থাকে। আমরা যেটা দেখেছি যে কোম্পানি যেটা চায় নট অ্যান ডিগ্রি, কোম্পানি যেটা চায় সেটা হচ্ছে স্কিলফুল ইঞ্জিনিয়ার, যেন সে নিজের হাতে কলমে একটা কাজ করতে পারে এবং তার নিজের ইনোভেশন বা ক্যাপাবিলিটি থাকে বা ডিজাইন ক্যাপাবিলিটি থাকে। তো
তো যার কাছে স্কিল আছে তার কাছে কিন্তু চাকরি আছে, চাকরি আছে। ডিগ্রি ডাজন্ট ম্যাটার। তো স্কিল তৈরি করতে গেলে আমি প্রথমে যেটা বললাম যে টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি, কমিউনিকেশন স্কিল খুব দরকার। আর লার্ন টু লাভ দ্য থিং দ্যাট নিড টু বি ডান, যেটা আমার করার দরকার সেটা কিন্তু আমাকে ভালোবাসতেই হবে, সেটা ভালোবেসে করতেই হবে। একদম। আর নিজেকে অ্যাডাপ্টেবল হতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমি যেন নিজেকে মানিয়ে নিতে পারি, এবং অলওয়েজ লার্নিং এনভায়রনমেন্ট, এই ব্যাপারটাকে আমাকে নিতে হবে, যে আমি যেন সবসময় কন্টিনিউয়াস লার্নিং প্রসেস মেনে নিতে পারি উইথ গেট এ মেন্টর, মানে একটা ভালো মেন্টরের সাহায্য নিয়ে আমি কন্টিনিউয়াস পড়াশোনা করে যেতে পারি। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই অলওয়েজ লার্নিং ব্যাপারটা যদি কারোর মধ্যে থাকে, যে আমি সবসময় কিছু না কিছু শিখবো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে চাকরির জায়গাতে খুব ভালো জায়গায় দাঁড়াবে এবং সে ভালো নিজের কেরিয়ারটা খুব তাড়াতাড়ি আপলিফমেন্ট করতে পারবে। তা কোম্পানি এটাই চায় যে অলওয়েজ লার্নিং উইথ গেট এ মেন্টর, যার নিজের টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি আছে, কমিউনিকেশন স্কিল আছে, এবং যে নতুন কিছু ইনোভেটিভ থিঙ্কিং দিয়ে বা নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে এভরি সিচুয়েশনে, কোম্পানি তাকেই চায়। এবং যার মধ্যে কনফিডেন্ট আছে, স্ট্রং অ্যাটিটিউড আছে, কোম্পানি সেটাই চায়। স্যার, এটার সাথেই আমি প্রশ্নটা একটু এলাবোরেট করে জানতে চাইবো যে বিদেশে যাওয়ার সুযোগ কি থাকবে তাদের? বিটেক পড়াশোনা করে বিদেশে যাওয়ার জন্য একটা হিউজ পরিমাণ স্কোপ আছে, এবং বিদেশে যারা পড়াশোনা করতে যায় সেখানে স্কলারশিপ বা ফেলোশিপেরও একটা সুযোগ আছে। বিটেক কমপ্লিট করে অনেকে এমএস, এমটেক বা পিএইচডিতে যায়, বা রিসার্চ ডেভেলপমেন্ট বিটেকের পরেও ডিরেক্টলি এমএস পিএইচডিতেও অ্যাডমিশন নেওয়া যায়। তো যে সমস্ত স্টুডেন্টরা এখান থেকে বিটেক নিয়ে পড়াশোনা করে বিদেশে যায়, তারা স্কলারশিপ বা ফেলোশিপেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট থাকে। মানে কোন শাখায় সুযোগটা বেশি থাকে, এরকম কোনো সব particular শাখায় সুযোগ থাকে। সেটাই সবাই কোশ্চেন থাকে যে কোন শাখায় পড়াশোনা করলে আমরা বিদেশ যেতে পারি। না, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই হায়ার এডুকেশনের স্কোপ আছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইন্ডাস্ট্রি বলুন বা গভর্নমেন্ট সেক্টরে বলুন সমপরিমাণ ভ্যালু আছে। প্রত্যেকটাতেই রিসার্চ ডেভেলপমেন্টের কাজ হয়, প্রত্যেকটাতেই হায়ার এডুকেশনের স্কোপ আছে। স্যার, আজকে আমাদের লাস্ট কোশ্চেন বলতে পারেন, দর্শকদের জন্য, স্টুডেন্টের জন্য, অভিভাবকদের জন্য লাস্ট বার্তা বলতে পারেন, একটা স্ট্রং মোটিভেশনাল ফাইনাল মেসেজ ফ্রম ইউর এন্ড। থ্যাংক ইউ। আমরা যেটা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র একটি ডিগ্রি নয়, এটি একটি ভাবনা, দক্ষতা ও ভবিষ্যৎ নির্মাণের যাত্রা। ইঞ্জিনিয়ারিং শুধু একটি কোর্স নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি, যেখানে সমস্যা মানে সুযোগ, ব্যর্থতা মানে শিক্ষা, আর ভবিষ্যৎ মানে সম্ভাবনা। আপনি যদি স্বপ্ন দেখতে সাহস করেন, শিখতে প্রস্তুত থাকেন এবং নিজের উপরে বিশ্বাস রাখেন, তাহলেই ইঞ্জিনিয়ারিং আপনাকে শুধু চাকরি নয়, একটি উদ্দেশ্যপূর্ণ জীবন উপহার দেবে। থ্যাংক ইউ। তাহলে আজকের সিরিজ থেকে আমরা এটাই শিখলাম, ইঞ্জিনিয়ারিং আপনাকে শুধু চাকরি নয়, একটি উদ্দেশ্যপূর্ণ জীবন উপহার দেবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিয়ন্ড, কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্তে। নমস্কার।